হ্যালো দেয়ার, আমি তন্ময় কুমার। আমি আজকে আলোচনা করব সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। সিম্পল ইন্টারেস্টটা কখনোই পরীক্ষাতে আসবে না এবং এটা নিয়ে কোনো প্রশ্নও হবে না। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে জানতে হলে আমাদেরকে সবার প্রথমে সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে জানতে হবে। তো সিম্পল ইন্টারেস্টটা কি, এটা একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। অ্যালেক্স একটা ব্যাংকে $1000 ডিপোজিট করেছে, যেটা কিনা 10% হারে সিম্পল ইন্টারেস্ট প্রদান করে। তো 1000-এর 10% হলো $100। তো এর অর্থ দাঁড়ায় যে অ্যালেক্স প্রতি বছর $100 করে পাবে। সে শুধুমাত্র তার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে প্রতি বছর $100 বেশি পাবে। তো ব্যাংক কি করবে এখানে, যে প্রতি বছর তাকে $100 করে তার অ্যাকাউন্টের সাথে যোগ করে দিবে। সেটাই হলো সিম্পল ইন্টারেস্ট। তো প্রথম বছর সে $1100 পাবে, তারপর $1100 সাথে আরো $100 যোগ হয়ে যাবে 1200। তো এইভাবে চলতে থাকবে যে প্রতি বছর সে $100 করে পাবে এবং এর বেশি কিছু সে পাবে না। এটাই হলো সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টটা শুধুমাত্র তার প্রিন্সিপালের উপর প্রদান করা হয়, যার কারণে পরীক্ষাতে সিম্পল ইন্টারেস্ট নিয়ে কোনো প্রশ্ন আসে না। পক্ষান্তরে কম্পাউন্ড ইন্টারেস্টটা সুদের উপর সুদ দেয়, যার জন্য এটা পরীক্ষাতে আসে এবং এটার ক্যালকুলেশনটা একটু অন্যরকম। তো কম্পাউন্ড ইন্টারেস্টের যদি একটা উদাহরণ দেখা যায়, সেটা হলো যে অ্যালেক্স $1000 একটা ব্যাংকে রাখে, যেটা কিনা 10% হারে চক্রবৃদ্ধি সুদে টাকা প্রদান করে। তো এর অর্থ দাঁড়ায় যে আমরা তো জানি যে 10% হারে যদি তার টাকা বাড়তে থাকে, মানে 10% ইনক্রিজ, তার জন্য যে মাল্টিপ্লায়ার হবে সেটা হলো 1.10। তো আমি কি করব, $1000 সাথে 1.10 গুণ করে দিব, তাহলে আমি পাবো $1100। তো পরবর্তী বছর তার যে ব্যাংকের টাকাটা আছে সেটার উপরে কিন্তু সুদ দেবে। তো $1100কে আমি এখন আবার 1.10 দ্বারা গুণ করব, তাহলে আমি পাবো $1210। তো আপনারা যারা এই মাল্টিপ্লায়ারটা সম্পর্কে জানেন না, অথবা এটা কিভাবে আসলো 10%-এর হিসাবে, তারা আমাদের একটা ভিডিও আছে, সেটা হলো পার্সেন্টের উপর, শতকরার উপর। এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এইটার ভিডিওটা আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি আমাদের পার্সেন্টের সবগুলো ভিডিও দেখে ফেলেন, তাহলে এই বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো 10% হার বৃদ্ধি মানে যে এখানে যদি একটু লক্ষ্য করেন যে $1000 সাথে যদি আমি 1 গুণ দিই, তাহলে আমি মূল টাকাটাই পাবো $1000। কিন্তু এরপর 0.10 এর সাথে যদি আমি $1000 গুণ দিই, তাহলে আমি যে টাকাটা পাবো সেটা হলো সুদের টাকাটা। তো এর পরবর্তীতে তৃতীয় বছরে যদি আমি তার দ্বিতীয় বছরের টাকাটার সাথে গুণ দিই, তাহলে আমি পাবো $1331। তো এই ক্যালকুলেশন গুলা কিন্তু আমি সম্পূর্ণরূপে মাথায় করতে পারি। তো পরীক্ষাতে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের উপর যদি কোনো প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আপনাকে যে টাকার পরিমাণ এবং শতকরার হার এইগুলো যখন দিবে, তখন এমন ক্যালকুলেশনই করতে দিবে যেগুলো না কিনা আপনি সহজেই খাতার ভিতর করতে পারেন। তেমন কোনো কঠিন দিবে না, যে টাকাটা হিজিবিজি টাইপের দিবে না এবং পার্সেন্টটাও এরকম দিবে না। তো এইগুলো আপনারা সহজেই পাবেন, যেটা কিনা আপনি সহজেই ক্যালকুলেশন করে বের করতে পারেন। এই ক্যালকুলেশনটা যদি আমি আমার মাথায় করতে চাই, তাহলে 1100-র সাথে সবার প্রথমে একের গুণ হবে, তারপর 1100-র সাথে 0.10 গুণ হবে। তো 1100-র যে 0.10 বলতে আমরা বুঝি 10%, সেটা হলো 110। তো এটা যদি আমি করি, তাহলে 1100 যোগ 1000, সরি 1100 যোগ 110, তাহলে আমি পাবো 1210। তো তেমনিভাবে তৃতীয় ইয়ারের ক্যালকুলেশনটাও কিন্তু আমি মাথায় করে ফেলতে পারি। এগুলোর জন্য কিন্তু কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলার ইউজ করতে পারি, সেটা হলো এ ইকুয়াল পি এর সাথে গুণ হবে এম এর উপর ওয়াই এর পাওয়ার। এখানে এ এ বলতে টোটাল অ্যামাউন্টটাকে আমি বোঝাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টের, পি বলতে
প্রিন্সিপাল টাকাটাকে বোঝাচ্ছি, যেটা কিনা মূল টাকা। আর এম বলতে আমি মাল্টিপ্লায়ার বোঝাচ্ছি, যেটা কিনা শতকরার মাল্টিপ্লায়ার। এটাকে আমি ডেসিমাল ফর্মে থাকবে। তো আমি আবার বলছি, আপনারা ডেসিমাল ফর্ম যদি বিষয়টা না বুঝে থাকেন, তাহলে আপনি আমাদের পার্সেন্ট ভিডিওটা দেখে নেবেন, যেটা কিনা লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডেসিমাল ফর্মটা আসলে কি। অথবা এখানে আপনি দেখতে পারেন, যদি বোঝার ট্রাই করেন। তো আমি ওয়াই বলতে ইয়ার বোঝাচ্ছি। তো একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে নেই। স্যাম্পল কোয়েশ্চেনটা হলো যে বব $5,000 একটা ব্যাংকে রাখছে, যেটা কিনা 5% চক্রবৃদ্ধি হারে সুদ দিতেছে 4 বছরের জন্য। 4 বছর পরে বন্ড কত টাকা পাবে? তো আমি আবার বলছি, পরীক্ষাতে যখন প্রশ্নগুলো করা হয় তখন আপনার টাকার অ্যামাউন্ট এবং যে পার্সেন্ট এমন উপায়ে দিবে যেটা কিনা আপনি সহজেই ক্যালকুলেশন করতে পারেন। তবে এইখানে আমি একটু আলাদা আলাদা নিছি। তো এটা ক্যালকুলেশন করার জন্য আপনার ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে, কিন্তু পরীক্ষাতে আপনার কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। আপনি খাতায় কলমে করতে পারবেন এবং আপনার ক্যালকুলেশনটা সহজ করে পরীক্ষাতে আসবে, এত কঠিন করে আসবে না। তো 5% যেহেতু ইনক্রিজ হচ্ছে, তো এর জন্য যে আমি মাল্টিপ্লায়ারটা ব্যবহার করব সেটা হলো 1.05। তো এখানে 1টা হলো মূল টাকা, আর 0.05 সেটা হলো ইনক্রিজ অ্যামাউন্ট, যে আমি যে টাকাটা রাখলাম এটার পরে যে আমি সুদটা পাবো। তো আমি এখানে এ বলতে টোটাল অ্যামাউন্টকে বোঝাচ্ছি, পি বলতে গেলে প্রিন্সিপালের সাথে আমার গুণ হয়ে যাবে এই মাল্টিপ্লায়ারের উপর ইয়ারটা। তো আমি 1.05 এটার উপর 4 এটা যদি গুণ করি, এটা অবশ্যই আপনি খাতা কলম ছাড়া করাটা, ক্যালকুলেটর ছাড়া এটা খাতা কলমে করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আপাতত আপনি ক্যালকুলেটরই করতে পারেন। তো পরীক্ষাতে আপনি আরেকটা সহজ পার্সেন্ট পাবেন, যেটা কিনা আপনি নিজেই করতে পারেন। তো 5,000-এর সাথে যদি আমি এটা গুণ দিই, তো 1.05 এটাকে যদি পাওয়ার যেহেতু 4 রাইজ করা হয়েছে, তো এটার 4 রেজ করার কারণে আমি 1.005। তো এই যে জায়গাটা 5,000-এর সাথে যখন 1-এর গুণ হবে, তখন সেটা কিন্তু মূল টাকাটাই থাকবে, মানে প্রিন্সিপাল টাকাটাই থাকবে। কিন্তু 0.05-এর সাথে যখন গুণ করা হবে, তখন কিন্তু সেটা সুদটা বেরিয়ে যাবে, তাই না? তো দুইটা যেহেতু আমি একসাথে দিছি, তার মানে এখানে যেটা বেরোবে সেটা কিন্তু টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। তো সেটা হলো $6,077 এবং সামথিং। কি হবে যদি ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে সেমি ইয়ারলি, মানে বছরে 2 বার, কোয়ার্টারলি 4 বার, অথবা মাসে মাসে যদি সুদ দেয়? তো এখানে আমাদেরকে দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। একটা হলো কম্পাউন্ডিং পিরিয়ড, আরেকটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, যে বার্ষিক যে সুদটা প্রদান করা হচ্ছে। তো সেমি ইয়ারলি বলতে আমরা বুঝি যে বছরে 2 বার, কোয়ার্টারলি 4 বার এবং মান্থলি 12 বার। তো যদি বলা যায় যে ব্যাংক 12% অ্যানুয়াল ইন্টারেস্ট দেয় চক্রবৃদ্ধি হারে 3 বছরের জন্য, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে ব্যাংক আসলে কিন্তু কম্পাউন্ডিং যে পিরিয়ড, মানে সুদের যে পিরিয়ড, সেটা কিন্তু 12 × 3 = 36, মানে 36 বার সে সুদ দিতেছে। কারণ সে যেহেতু মাসে মাসে দিতেছে, তার মানে 12 মাসে 12 বার সুদ দিবে এবং 3 বছরের মোট 36 বার সুদ দিবে। আর এদিকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেন যে ব্যাংক কিন্তু প্রতি মাসে মাসে 12% সুদ দিবে না, সে কিন্তু 12% সুদ দিবে 1 বছরে। তো সে কি করবে, যে এই 12% সুদটাকে ভাগ করে প্রতি মাসে মাসে দিবে। তো যদি সে ভাগ করে মাসে মাসে দেয়, তাহলে আমার 12 দিয়ে এই 12%টাকে ভাগ করতে হবে, তাহলে সেটা হবে 1%। তার মানে ব্যাংক আমাদেরকে 1% সুদ দিবে প্রতি মাসে। তো এখানে আমার যে কারেক্ট মাল্টিপ্লায়ার সেটা হবে 1.01, মানে 1টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর 0.1 সেটা হচ্ছে আমার সুদের অ্যামাউন্ট প্রতি মাসে। আর কম্পাউন্ডিং পিরিয়ড হবে 36। তো এখন যদি এই প্রশ্নটা, যদি স্যাম্পল কোশ্চেনটা যদি আমরা দেখি, যে বব $5,000 একটা ব্যাংকে রাখছে, যেটা কিনা 6% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে সেমি ইয়ারলিতে, মানে বছরে 2 বার করে 4 বছরের জন্য, তাহলে 4 বছর পর বন্ড কত টাকা পাবে?
তো সেমি ইয়ারলি যেহেতু 6% ইন্টারেস্ট দিবে, এর অর্থ দাঁড়ায় যে 2বার দিতেছে, তার মানে ব্যাংক 3% করে সুদ দিবে। আমি এই জন্যই 6%কে 2 দিয়ে ভাগ করে দিছি। তো 3%-এর জন্য ইনক্রিজের জন্য যে মাল্টিপ্লায়ারটা হবে সেটা হলো 1.03, আর কম্পাউন্ডিং পিরিয়ড হলো 4 বছর 2বার করে দিতেছে, তার মানে 4 দুগুণে 8 বার সুদ দিবে। তো এখন টোটাল যে মাল্টিপ্লায়ার সেটা হবে আমার 5000-এর সাথে আমার মাল্টিপ্লায়ারের উপর থাকবে পাওয়ার 8, এবং এটা যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে আমি পাবো $6333। তো আমি আবার বলছি, পরীক্ষাতে যখন আপনি এরকম ধরনের ক্যালকুলেশন পাবেন সেইগুলা কিন্তু আপনি খাতা কলমেই করতে পারবেন এবং এগুলো আপনাকে সহজ দেওয়া হবে, কিন্তু আপাতত এইখানে আপনি এটা কখনোই খাতা কলমে করতে পারবেন না, এটা আপনার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এই অঙ্কটা করার জন্য। তো এটা দিয়ে টেনশন করার কোনো কারণ নাই, আপনি জাস্ট এই ফর্মুলাটা জেনে রাখেন এবং আপনি কিন্তু পরীক্ষাতে ঠিকই এটা বের করতে পারবেন। তো এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ আপনি ভুল করেও এই ফর্মুলাটাকে মুখস্থ করেন না। আমি আবার বলছি, এই ফর্মুলাটাকে ভুল করেও আপনি মুখস্থ করবেন না, বরঞ্চ আপনি বোঝার চেষ্টা করুন এই ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে এবং এই ফর্মুলাটাকে কিভাবে আমরা ব্যবহার করছি। কারণ পরীক্ষাতে প্রশ্ন ঘুরায় আসবে, তখন হবে কি যে আপনার কাছে টোটাল অ্যামাউন্ট জানতে না চেয়ে হয়তো চা হবে যে কত পার্সেন্ট সুদ ছিল, কত বছর ছিল, এবং কম্পাউন্ডিং পিরিয়ড কতগুলো ছিল, এগুলো জানতে চাওয়া হবে, তখন কিন্তু আপনি বের করতে পারবেন না। তো খুবই কেয়ারফুল থাকবেন এই বিষয়টা সম্পর্কে। জাস্ট আপনি জেনে রাখুন কিভাবে আমি ফর্মুলাটা ব্যবহার করতেছি। প্র্যাকটিস কোয়েশ্চেন, ভিডিওটা এখন পজ করুন এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করুন। আমি আশা করছি আপনারা ভিডিওটা পজ করেছেন এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছেন। তো লেক্সি $12,000 একটা ব্যাংকে রাখছে, যেটা কিনা 5% অ্যানুয়াল ইন্টারেস্ট দিতেছে চক্রবৃদ্ধি হারে 7 বছরের জন্য, এবং অ্যানুয়াল ইন্টারেস্টটা কোয়ার্টারলি হচ্ছে, মানে বছরে 4বার করে দিতেছে। তো সবার প্রথমে আমি বের করে ফেললাম, বছরে যেহেতু 4বার করে দিতেছে তার মানে কম্পাউন্ডিং পিরিয়ড হলো 28 বার, মানে 28 বার সে সুদ পাবে, বছরে একবার করে, 7 বছরে 4 7 28 বার। আর এদিক থেকে ব্যাংক তাকে 5% করে অ্যানুয়ালি সুদ দিতেছে। এর অর্থ দাঁড়ায় ব্যাংক সেটা কিন্তু 4টা ভাগে ভাগ করে দিতেছে। তো 4টা ভাগে যদি 5%-এ ভাগ করি তাহলে আমি পাবো 1.25%, মানে 1.25% প্রতি কোয়ার্টারে, মানে 3 মাস অন্তর অন্তর দিতেছে। 1.25% ইনক্রিজের জন্য যে মাল্টিপ্লায়ার হবে সেটা হলো 1.0125। এখন আমরা যদি সূত্রটা বসাই তাহলে আমি 12,000-এর সাথে 1.0125 এটার উপর পাওয়ার যাবে 28, এবং যদি গুণ করি তাহলে আমি এই বড় নেস্টি নাম্বারটা পাবো, সেটাই হলো অ্যান্সার। তো থ্যাংক ইউ সবাইকে, আর আমি আবার বলছি পরীক্ষাতে এরকম আপনারা নেস্টি নাম্বার পাবেন না। সি ইউ নেক্সট টাইম, টিল নাও, বাই বাই।